ইয়োর ফ্যান। আজ ব্লু টি শার্ট পরে তোমায় খুব সুন্দর লাগছে। আর হ্যাঁ, তোমার শট রেডি। কে? স্যার শট রেডি আছে। লাইট, ক্যামেরা, অ্যাকশন। পনেরোটা মিসড কল। এটা তো ওই নাম্বারটাই যেটা থেকে আগেও মেসেজ এসেছিল। আমার এই নতুন নাম্বারটা কোথা থেকে পেল? হাই হুসেন, ঘুমিয়ে পড়েছো নাকি? দেখো তুমি যেই হও, ফর হেভেন সেক উড ইউ প্লিজ স্টপ ডিস্টার্বিং মি। আমার মনে হলো তোমার রুমের লাইট জ্বলছে, তাই তুমি জেগে আছো। শোনো, সো সুইট, আমি শুধু তোমাকে একবার দেখতে চাইছিলাম, ব্যাস। এবার আমি শান্তিতে ঘুমোতে পারবো। বাই। হ্যালো ইন্সপেক্টর, আমার নাম হুসেন। আরে আপনাকে কে না চেনে? থ্যাংক ইউ। কি নেবেন আপনি? চা, কফি, ঠান্ডা, গরম? কিছু না, কিচ্ছু লাগবে না ইন্সপেক্টর, থ্যাংক ইউ সো মাচ। যদি কিছু মনে না করেন তাহলে আপনার সঙ্গে একটা সেলফি নিতে পারি। আসলে আমি আর আমার থেকে বেশি আমার স্ত্রী ইন্ডিয়ান আইডল আর আপনার খুব বড় ফ্যান। স্যার নিশ্চয়ই নেবেন, কিন্তু এই মুহূর্তে আমি একটু ব্যস্ত আছি, কারণ ইন্ডিয়ান আইডলের নতুন সিজন শুরু হচ্ছে আর তার রিহার্সালের জন্য আমাকে এক্ষুনি দৌড়াতে হবে। কিন্তু তার আগে আমার একটু বিশেষ দরকার আছে আপনার সাথে। কোনো ব্যাপার না, আপনি আসুন, বসুন। থ্যাংক ইউ। বলুন হুসেন। ইন্সপেক্টর, কিছুদিন ধরে একটা রং নাম্বার থেকে কনস্ট্যান্ট আমার ফোনে মেসেজ আর ফোন কল এসেই যাচ্ছে। কোথায় যাচ্ছি, কি করছি, কখন আসছি, সব খবর আছে ওর কাছে। এতদিনে আমি 3 বার নিজের নাম্বার চেঞ্জ করেছি, কিন্তু বুঝতে পারি না প্রতিবারও কি করে আমার নতুন নাম্বারগুলো পেয়ে যায়। আর আমার মনে হয় কেউ আমাকে ফলো করছে। ইটস জাস্ট ভেরি 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 ইজি। গত 24 ঘন্টাও আমাকে প্রায় 50-60টা মিসড কল আর আমার সোশ্যাল সাইটে 60-70টা মেসেজেস বিরক্ত করে রেখেছে ইন্সপেক্টর। এত বিরক্ত করে রেখেছে না যে আমি আমার নিজের কাজে কনসেন্ট্রেট। আবার ফোন করেছে। আপনি একটা কাজ করুন, স্পিকার অন করে কথা বলুন। রাইট। হ্যালো, কোনো প্রবলেম হয়েছে নাকি? তুমি পুলিশ স্টেশনে কি করছো? তুমি কি করে জানলে যে আমি পুলিশ স্টেশনে আছি? তুমি কখন, কিভাবে, কোথায় থাকো সবকিছুই আমার জানা আছে সুইটহার্ট। তোমার সবথেকে বড় ফ্যান যে আমি। তোমার প্রত্যেকটা মুহূর্তের খবর রাখাই যে আমার কাজ, ডার্লিং। আমি ইন্সপেক্টর শ্রীকান্ত। হ্যালো হ্যালো। ও কেটে দিল, কিন্তু আপনি চিন্তা করবেন না, আমরা এই নাম্বারটাকে ট্রেস করছি, আর আজকের পর আপনি এই নাম্বার থেকে আর ফোন পাবেন না। থ্যাংক ইউ সো মাচ ইন্সপেক্টর। একটা ছোট্ট রিকোয়েস্ট আছে স্যার আপনার কাছে, বেশি কঠোর হওয়ার দরকার নেই।
আমি চাই না আমার জন্য কারোর কিছু স্পেশালি ফ্যানেদের কোনো রকমভাবে কোনো প্রবলেম হোক। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আই আন্ডারস্ট্যান্ড, আপনি চিন্তা করবেন না। আমরা শুধু ওকে একটা ওয়ার্নিং দেব, আর এরকম কেসে একটা ওয়ার্নিংই যথেষ্ট। থ্যাংক ইউ সো মাচ। বৌদি রাগ করবে তো? সেলফি আরে নিলে? হ্যাঁ 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 স্যার। রেডি। হুসেন, দিলীপ, হাউ আর ইউ মাই ফ্রেন্ড? ভেরি গুড ম্যান। কি চলছে আজকাল? এমনি কিছু না, নতুন সিজন ইন্ডিয়ান আইডল জুনিয়র। তাই নাকি? কবে থেকে? 30th মে থেকে, স্যাটারডে সানডে রাত 8:30টায়। হে ডু ওয়াচ এটা। একদম ভাই, তোর সঙ্গে দেখা হয়ে খুব ভালো আর লাগলো। কি আরে ইয়ার, আরে তুমি প্লিজ আমাকে ফোনটা করা কি এবার বন্ধ করবে? অল গুড। ইয়া ওকে ইয়ার, জাস্ট একটা ফ্যান পাগল করে দিচ্ছে জাস্ট। ছাড় না, তুই বল কি চলছে আজকাল? অ্যাক্টিং করছিস তো? আরে তুই তো জানিস আমি ব্যবসা করতে ভালোবাসি। হ্যাঁ, সফটওয়্যারের ব্যবসা চালু করেছি আমি। দ্যাটস মাই কার্ড। that's damn good, damn good. Good to see you, yeah, Dilip man. সেভ ইয়ার, All সেভ time, ইয়ার। all time. ভালো Stay in touch, থাকিস, stay in touch. আসছি। আপনি এই লিফটটা কেন থামালেন? আজ তুমি জিমে বেশি টাইম কাটালে যে? কাউকে ইমপ্রেস করার চেষ্টা করছিলে নাকি? কাম অন হোসেন, আমার তো মনে হয়েছিল আমার গলা শুনে তুমি ঝট করে চিনে ফেলবে। প্রিটি সরি, অ্যাকচুয়ালি আমার মনে হয় না এর আগে আপনার সঙ্গে কখনো আমার দেখা হয়েছে। হোসেন, তোমার মনে তোমার ফ্যানেদের জন্য কোনো জায়গা নেই না? তুমি নিজেরই ফ্যানের পুলিশ কমপ্লেন করলে। তুমি ওকে ওকে তুমি চাও না আমি কল করি? তোমার তোমার নাম কি? নাম কি? What's your name? শ্রদ্ধা। ওকে শ্রদ্ধা, শ্রদ্ধা আমার কথা শোনো। যদি তুমি আমাকে এতবার ফোন করো, এতগুলো মেসেজ পাঠাও, তাহলে আর কোনো অপশন ছিল না। আমাকে পুলিশে কমপ্লেন করতে হয়েছে। আই হ্যাড নো অপশন। ওকে, স্টপ ক্রাইং। হোসেন, হোসেন, আই লাভ ইউ, আই লাভ ইউ হোসেন, আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ, আই লাভ ইউ হোসেন। আমি তোমাকে ভালোবাসি। প্লিজ দেখো আমার দিকে। আই লাভ ইউ, আই লাভ ইউ। প্লিজ আমাকে সরি বলো না। প্লিজ প্লিজ আমাকে ছাড়ো। বিহেভ ইয়োরসেলফ। এটা কি করছো তুমি? নিচে রাখো। আমি জানি তুমি আমায় ভালোবাসো না, আমি জানি। আই নো ইউ নেভার উইল। তাহলে আমি বেঁচে থেকে কি করব বলো? আমি সুইসাইড করতে যাচ্ছি। না না না, আর ইউ গট ম্যাড? তুমি ছাড়ো আমাকে, ছাড়ো। পাগল হয়ে গেছো তুমি। ছাড়ো, ছাড়ো এটাকে। ছাড়ো, ছাড়ো বলছি আমাকে, ছাড়ো, ছাড়ো। হে শ্রদ্ধা, ইউ ম্যাড? কি করেছো এটা? বার করো, বার করো, বার করো। শ্রদ্ধা, শ্রদ্ধা, হোসেন, আই লাভ ইউ হোসেন। শ্রদ্ধা, শ্রদ্ধা।
চোখ খোলো। আসুন আসুন আসুন, এখানে তাড়াতাড়ি। ম্যাডাম উঠুন ম্যাডাম। স্যার ইনি তো। ইন্ডিয়ান আইডল জুনিয়র 2রা মে অডিশনসের জন্য দুবাই আসছে। আপনি কি তৈরি? এক্সকিউজ মি মিস্টার পাঠক। আরে হোসেন বাবু, আপনি? টি বন্ধ। আরে আসুন আসুন হোসেন বাবু, আপনি এসেছেন, আমার খুব ভালো লাগছে। আপনার মতন মানুষজন আমাদের এখানে খুব কমই আসেন। আরে সেলিব্রিটি তো আপনি, দ্য গ্রেট কেডি পাঠক। হোসেন বাবু, আমি মাটিতেই ঠিক আছি, কেন আমাকে নক্ষত্র বানাচ্ছেন? বসুন, আগে আগে আপনি আপনার গাড়ি বের করুন। বলুন এখানে কি কারণে এলেন? অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো, এর মধ্যে এতে আপনার কি দোষ রয়েছে? ওই মেয়েটার ল্যান্ডলর্ডের মনে হয় যে ওই মেয়েটার খুন নাকি আমিই করেছি, আর উনি আমার ওপরে কেস করেছেন। যেটা আপনি যতটা আমাকে এখন বললেন, তার থেকে তো এটা বোঝা যাচ্ছে যে যে সমস্ত ঘটনা ঘটেছে সেটাকে তো আপনি পুরোপুরি আপনার নিজের মতন করে সামনে নেওয়ার চেষ্টা করেছেন। তবুও আমি ওই মেয়েটাকে বাঁচাতে পারিনি। দ্যাটস আনফর্চুনেট। কিন্তু আপনি আপনি একদম চিন্তা করবেন না, আপনি আপনার মনের জোরটা বজায় রাখুন। আমার মনে হয় যে এটা ওই সৌধার বাড়ির মালকিনের একটা বিষয় আপনার ওপর কোনো কেস করে দিয়ে যে প্রচারটা ও পাবে সেসব লোভেও এটা করছে। আপনি নিশ্চিন্তে থাকুন, একদিনে আমি সামলে নেব সব কিছু। থ্যাংক ইউ। আপনি চিন্তা করবেন না। জজ সাহেব, সুয়াদা আমার মেয়ের মতো ছিল, আর এই লোকটা নিশ্চয়ই ওকে ধোকা দিয়ে থাকবে, যার জন্য সুয়াদা আত্মহত্যা করেছে। সুয়াদার কাছে এর ফোন নাম্বারও ছিল, সারা দিন ও এর সঙ্গে ফোনে কথা বলতো, দেখা করতে বাইরেও যেত, রেস্টুরেন্টে, ডিস্কোতে, কফি শপে। ইওর অনার, ইনি মিথ্যে কথা বলছেন, এরকম কিচ্ছু হয়নি। মিথ্যে আমি নয়, মিথ্যে তুমি বলছো। তোমার জন্য বেচারি সাদা মারা গেল। এরকম কিচ্ছু হয়নি। আমি আমার জীবনে প্রথমবার শ্রদ্ধাকে নিজের চোখে দেখেছিলাম। ইনি মিথ্যা বলছেন না। ইওর অনার, এই ফটোগ্রাফটা আমরা সোয়াধা দেবীর সেলফোন থেকে পেয়েছি, আর এটা থেকে পরিষ্কারভাবে প্রমাণ হয় যে সোয়াধা দেবী আর মিস্টার হুসেন একে অপরকে খুব ভালোভাবে জানতেন। আসলে আই থিঙ্ক শাড়িটা খুব ভালো পরেছেন আপনি। আসুন একটা সেলফি নিই। আসুন আসুন আসুন, হ্যাঁ একটু, হ্যাঁ। মিস্টার পাঠক, এটা কি ভুলভাল আর কি মারছেন? না, মজা নয় এটা প্রসিকিউটর মশাই। এই দেখুন মিসেস সিং আর আমার এই ছবিটা কি সুন্দর লাগছে আমাদের। এখন এই ছবিতে আমরা যখন একসঙ্গে রয়েছি তাহলে তো এটা প্রমাণিত হয়েই যাচ্ছে না যে আমাদের মধ্যে কতটা বন্ধুত্ব রয়েছে। কিন্তু মিস্টার পাঠক, আমি তো আপনাকে চিনিই না। এক্স্যাক্টলি মিস সিং, এটাই তো আমি বোঝানোর চেষ্টা করছি এই খান বাবুকে। ইওর অনার, কেউ কারোর সঙ্গে যদি ছবি তুলে ফেলে তার থেকে এটা প্রমাণিত হচ্ছে না যে একে অপরকে খুব ভালোভাবে চেনে। আমার মক্কেল একজন সেলিব্রিটি, অনেক মানুষই ওনার সঙ্গে ছবি তুলে থাকেন, তার মানে কিন্তু এটা দাঁড়াচ্ছে না যে উনি সবাইকেই চেনেন। তাছাড়াও মিস সিং, আপনি এটা বলেছেন যে শ্রদ্ধা ওর সঙ্গে কথাবার্তা বলতেন, ওর সঙ্গে দেখা করতে গেছেন। আপনি এই বিষয়টা তো বিশ্বাসের সঙ্গে কি করে বলছেন? আপনি কি শ্রদ্ধাকে কখনো ফলো করেছেন? আই অবজেক্ট ইওর অনার। মিস্টার পাঠক মিসেস সিং এর উপর চাপ দিচ্ছেন। ইওর অনার, আমি তো এরকম কোনো চাপ দিতে চাইনি, কিন্তু ঠিক আছে, আপনি যখন অনুরোধ করছেন তো আমি একটু গলা নামিয়েই কথা বলছি। হ্যাঁ তো মিস সিং বলুন,
আপনি আপনার সধা দেবীর সঙ্গে তো কোনো রকম বন্ধুত্ব ছিল না। আপনি তো মাসে একবার যেতেন ওর থেকে ওই ভাড়ার টাকা নিতে। তো তাহলে আপনি জানতে পারলেন কি করে যে সোধা আমার মক্কেলের সঙ্গে দিনে কতবার কথাবার্তা চালাতো, কতক্ষণ ধরে কথাবার্তা চালাতো, কোথায় যেত ওরা দেখা করতে, কোনো কফি শপে যেত নাকি অন্য কোথাও যেত? এটা আপনি কি করে জানতে পারলেন বলুন? বলতে পারবেন না আপনি। ইওর অনার, সত্যিটা হলো এই যে মিসেস সিং আমার মক্কেলের ওপর কেসটা এই কারণে করেছেন যে উনি সেলিব্রিটিদের সাহায্যে প্রচারে আসতে চান। হোয়াট? এরকম কিচ্ছু নয় পাঠক বাবু, আপনাদের মতো লয়ারদের জন্য এদের মতো সেলিব্রিটিরা মানুষের জীবন নষ্ট করে আইনের হাত থেকে বেঁচে যায়। দেখুন, আমি বলছি তো আমি কারোর জীবন নষ্ট করিনি ইওর অনার। আমি সত্যি বলছি, আমি শ্রদ্ধাকে বোঝানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু তা সত্ত্বেও সে বিষ খেয়ে নিজের জীবনটা দিয়ে দিল। আপনার সঙ্গে আমি একমত মিস্টার হোসেন। আমার মনে হয় না যে আপনার বিরুদ্ধে কোনো কেস হতে পারে। কিন্তু ইওর জজ অনার, সাহেব, আমি এই রিপোর্টটা মিস্টার খানকে দেওয়ার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। এইটা ইওর অনার, এই যে এক্ষুনি সদা দেবীর অ্যাডভান্স রিপোর্ট যেটা আমার হাতে এই মাত্র এলো, এখন মিস্টার পাঠক আপনি আরামসে বসে এই রিপোর্ট পড়তে পারেন, আর চাইলে তো ফটো তুলতে পারেন। হ্যাঁ, তাহলে মিস্টার হোসেন, আপনি বলেছিলেন যে ওই দিন সদা দেবীর লিফটে আসেন আর উনি কিছু গুলি খেয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, এটা তো আমি এর আগেও বলেছি। হ্যাঁ, তার মানে কটা গুলি খেয়েছিলেন? কতগুলো গুলি ছিল মনে তো নেই এখন, কিন্তু আইডিয়া করুন, আন্দাজ করে বলুন। হয়তো 5টা 6টা। 5টা না 6টা? না, বেশি হতে পারে, নট শিওর। বেশিও হতে পারে, কিন্তু মিস্টার হোসেন আমার হাতে যে ফরেন্সিক রিপোর্টটা আছে সেটা পড়ে আমাদের মিস্টার পাঠক অবাক হয়ে গেছেন। এটা থেকেই প্রমাণ হয় যে সদা দেবীর রক্তে কোনো বিষাক্ত কিছু ছিলই না, কারণ উনি কোনো বিষাক্ত ওষুধ খাননি। কি বিষ খায়নি? তাহলে মারা গেল কি করে? এ বাবা, এতক্ষণ তো এ নিয়েই কথা হচ্ছে। অর্ডার অর্ডার। তাহলে সধার মৃত্যু হলো কিভাবে? সদা দেবীর মৃত্যু দম বন্ধের জন্য হয়েছে। এটা হলো ইওর অনার, এটাই হলো খুনের প্রমাণ। মিস্টার হোসেনের জিম টাওয়েল, এটাই দিয়ে সদা দেবীর দম বন্ধ করে ওনাকে মারা হয়েছে। হোয়াট? হ্যাঁ, তো মিস্টার হোসেন, এই যে আপনার হাতে যে আঁচড়ানোর দাগটা আছে, দয়া করে আদালতে বলবেন যে আঁচড়ানোর দাগটা কোথা থেকে এলো? সদা দেবীর নখ থেকে হয়েছে, তাই না? হ্যাঁ, কিন্তু এ তো আমি ওকে বাঁচানোর জন্য। মিস্টার হোসেনের হাতে সদা দেবীর নখ দিয়ে আঁচড়ানোর যে দাগটা রয়েছে, আর ওনার জিম টাওয়ালে সদা দেবীর সালায়েম, এই সমস্ত ব্যাপারগুলোই পরিষ্কারভাবে প্রমাণ করে দেয় যে 1 মে মিস্টার হোসেন লিফটের ভেতরে সদা দেবীর দম বন্ধ করে ওনাকে খুন করেছিল। কারণ কি ছিল? স্যার, এই কারণটা আমি বলছি। স্যার, আমার নাম গিরিশ দেবেলকার। আমি সোহাদার বন্ধু হই। সোহাদা প্রথম থেকেই হোসেনকে মনে মনে চাইতো, আর ওই দিনকেই, হ্যাঁ স্যার, ও আমাকে তো বলে গেছিল ও হোসেনের সাথে দেখা করবে, কিন্তু যদি হোসেন ওর ভালোবাসাকে না মেনে নেয় তাহলেও ওকে জেনে বুঝে ফাঁসিয়ে এমন একটা কিছু করতে চায় যাতে হোসেন ওকে মেনে নেয়। কি গিরিশবাবু, কি বলতে চাইছেন? এই যে খারাপ কিছু করতে গেছিল, আমি বুঝতে পারলাম না। ইনি বলছেন সদা দেবী মিস্টার হোসেনকে ধমকেছিল। হোসেন বাবু ভয় পেয়ে গেছিলেন, উনি ভেবেছিলেন ওনার কেরিয়ার, ওনার সম্মান এক ঝটকায় সব শেষ হয়ে যাবে, তাই উনি রেগে যান, আর ওই রেগে গিয়েই উনি
দম বন্ধ করে সোয়াদা দেবীকে খুন করেন। না, এটা মিথ্যে কথা। ও আমাকে এরকম কোনো কথাই বলেনি। হুসেন বাবু, আমাকে কথা বলতে দিন। কি গিরিশ বাবু কি বলতে চাইছিলেন আপনি? সৌধা দেবী খারাপ কিছু করতে চাইছিলেন হোসেন বাবুকে, সেই বিষয়টা সৌধা দেবী আপনাকে বলেন? হ্যাঁ স্যার। ইয়নার, সব মিলিয়ে যেটা আমি বুঝতে পারছি সেটা হলো এই যে সৌধা দেবী হোসেন বাবুকে পেতে চাইছিলেন, তাকে ভয় দেখিয়ে, হুমকি দিয়ে, ব্ল্যাকমেল করে। সেই কারণে উনি এই ওষুধগুলো খান। উনি এরকমটা বলতে চাইছিলেন যে তার মধ্যে বিষ আছে, কিন্তু ছিল না, যাতে ও সেটা শুনে ভয় পেয়ে যায় আর ওনাকে আপন করে নেন, যেটা আসলে ব্ল্যাকমেল, ইয়নার। আর সংবিধান অনুযায়ী এই ব্ল্যাকমেল স্বয়ং একটা দণ্ডনীয় অপরাধ। বাহ মিস্টার পাঠক, বাহ। কিন্তু আপনি তো গঙ্গাকে উল্টো করে দিয়েছেন, কিন্তু আমি এখন গঙ্গাকে সোজা করে দিই। ইওর অনার, মিস্টার পাঠক তো এটা প্রমাণ করেই দিয়েছেন যে মিস্টার হুসেন মানে ওনার মক্কেল গিল্টি। ওটাই হয়েছে যে সোয়াদা দেবী মিস্টার হুসেনকে ব্ল্যাকমেল করতে গেছিল, মানে ধমকাতে গেছিল, এবং ধমকেছিল। মিস্টার হুসেন ঘাবড়ে গেছিল, রেগে গিয়েছিল, আর রেগে গিয়েই উনি সোয়াদা দেবীকে দম বন্ধ করে খুন করেছিল। দিস ইজ ইম্পসিবল। আরে বললেই হলো, ও বিষটা আমার সামনেই খেয়েছিল। ইয়নার, হোসেন বাবু তার বক্তব্যে আমাদের জানিয়েছিলেন যে যখনই সৌধা দেবী নিচে পড়ে যান, উনি লিফট থেকে বেরিয়ে বাইরে সিকিউরিটিকে ডাকতে গিয়েছিলেন। আমি কি ঠিক বলছি এটা? হ্যাঁ। তো তারপর আপনি ওখান থেকে লিফট থেকে বেরোলেন, ফিরে গেলেন, কতটা সময় লেগেছিল আপনার? 4 থেকে 5 মিনিট লেগেছিল আমার। 4 থেকে 5 মিনিট, ইয়নার, 4 থেকে 5 মিনিট। ইয়নার, এতটা সময় কিন্তু যথেষ্ট। অন্য কোনো ব্যক্তির সেখানে এসে গিয়ে সৌধা দেবীর গলা টিপে দিতে। এটা সম্ভব যে হুসেন বাবুর অনুপস্থিতিতে অন্য কোনো ব্যক্তি সেখানে এসেছিলেন, আর সেই সৌধা দেবীকে মুখে চাপা দিয়ে তাকে হত্যা করে ফেলে। ভেরি নাইস ট্রাই মিস্টার পাঠক। কিন্তু হ্যাঁ, সিসিটিভির ফুটেজ আছে, দেখাবো। দেখলেন মিস্টার পাঠক, না কেউ এসেছে না কেউ গেছে। ইওর অনার, ইটস আ ক্লোজ ডেথ অফ মার্ডার। মিস্টার পাঠক, আপনি এখন এটা বলবেন না যে সোয়াদা দেবী নিজেই নিজের দম বন্ধ করে আত্মহত্যা করেছে, কারণ আপনি প্রথমেই বলেছেন যে উনি ওখানে আত্মহত্যা করতে যাননি। দেখুন মিস্টার পাঠক, এখন গঙ্গা সোজা, সোজাই বইছে। ইয়নার, অনেকগুলো নতুন তথ্য পেশ করা হয়েছে এই কেসটার মধ্যে। নতুন এই তথ্যগুলোকে একটু যাচাই করার জন্য ডিফেন্স সময়ের জন্য আবেদন করছে। ঠিক আছে, এই কেসের নতুন তথ্য পাওয়ার জন্যে এই আদালত ডিফেন্সের আর্জি মঞ্জুর করছে। বাকি কাজকর্ম আগামী শুনানিতে হবে। ততদিন পর্যন্ত এই আদালত মিস্টার হুসেনকে শহরের বাইরে না যাবার পরামর্শ দিচ্ছে। দ্য কোর্ট ইজ অ্যাডজর্নড। উড ইউ বিলিভ ইট? পাবলিসিটির ভুকো বলেছে আমাকে কেটে পাঠক। এবার দেখ না কি হয়। জানিস তো, ওই হুসেন আর পাঠক দুজনে ফাঁসবে মার্ডার কেসে। হ্যাঁ রে, বেচারি সোয়াদা। হেই, বাই দ্য ওয়ে, তুই পেজ 5-এ আমারও ফটো দেখেছিস সেই কেসে? এই বা স্যার, এই কেসটা তো হাত থেকে বেরিয়েই যাচ্ছে। প্রথমে সুইসাইড কেস, তারপরে মার্ডার কেস, আর এখন ক্লোজ রুম কেস, যেখানে হুসেন আর সোয়াদা ছাড়া লিফটে আর কেউ ছিলই না। স্যার, একটা কথা বলি? বল না। স্যার, মানে এরকম নয় তো যে হুসেন ফ্রাস্ট্রেটেড হয়ে সোয়াদাকে মেরে ফেলেছে? হুসেনের জিম টাওয়ালটা সেখানে থাকা, ওষুধের শিশিটা সেখান থেকে পাওয়া, হুসেনের সিকিউরিটি গার্ডকে গিয়ে বলা, যদি হুসেন হত্যাটা করে থাকতো তাহলেও টাওয়ালটা ওখানে রেখে দিয়ে কেন যেত, আর ও নিজেই সিকিউরিটিকে কেন ডাকতো, আর তারপর ওই ওষুধ, যদিও এটা ঠিক যে ওখানে বিষ মেশানো ওষুধ ছিল না, কিন্তু ওষুধ তো ছিল যেটা ওই মেয়েটা খেয়েছিল। আমার এটা মনে হয় না বলুন যে হুসেন এই হত্যাটা করেছে, অন্য কেউ আছে। স্যার, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। লিফটার একটাই দরজা, লবিতে আর কেউ নেই।
হুসেন সোয়াদাকে পিলসগুলো খেতে দেখে, তারপর হেল্পের জন্য বাইরে যায়। 4-5 মিনিট বাদে বাইরে থেকে ফেরত আসে। এই সময়ের মধ্যে লবিতে কেউ আসে না। আর তারপর সোয়াদার লাশ, মৃত্যু হয়েছে দম বন্ধ হয়ে। স্যার, হাউ ইজ ইট পসিবল? ভগবান জানে কি করে হয়েছে। এটা কি বললি তুই? ওপরওয়ালাই জানে। আমার এই প্রশ্নের উত্তরটাতে, যদি কোনো ব্যক্তি লিফটের দরজা দিয়ে না ঢুকে থাকে, অন্য কিভাবে লিফটে সে ঢুকতে পারে? মানে হলো যে যদি ওই লিফটে কোনো তৃতীয় ব্যক্তি এসে থাকেন, তাহলে সে তো দরজা দিয়ে কখনোই আসেনি, কারণ সেটা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে না। তার মানে হলো ও লিফটের ওপর দিয়ে এসেছিল। কোথায় যাচ্ছেন আপনি? ভেতরে যাচ্ছি, সার্চ ওয়ারেন্ট আছে আমার কাছে। এই দেখো, এবার যাই নাকি আইনের কাজে বাধা দিতে চাও? ওকে স্যার, যান। কখনো কখনো রেন্ট এগ্রিমেন্টও সার্চ ওয়ারেন্ট হয়ে যেতে পারে। লোহার জং ধরা টুকরো? হাই স্যার। তোর হাতে আবার কি হলো এটা? স্যার, ওই সিকিউরিটি গার্ডের থেকে বাঁচার জন্য আমি লিফটের ছাদে চড়ে গেছিলাম, নামার সময় হাত কেটে যায়। ওখানে তো জং পড়েছিল নিশ্চয়ই। টেটানাসের ইনজেকশনটা নিয়ে নে, না হলে কাঁটাটা কিন্তু ঘা হয়ে যেতে পারে। আচ্ছা, ওই গিরিশ যে ছিল সধর বন্ধু, ওর হাতেও কিন্তু এরকম একটা ব্যান্ডেজ বাঁধা ছিল। স্যার, কিন্তু এটার সঙ্গে ওই কেসটার কি সম্পর্ক? হ্যাঁ, ওই কেসটার সঙ্গে এর কানেকশন হলো যে ও বারবার এদিক ওদিক চুল করছিল। কি হয়েছে আমি তোকে বুঝিয়ে বলছি, তার আগে এই গিরিশ সম্বন্ধীয় যাবতীয় তথ্য তুই জোগাড় কর। ইয়নার, এটা জং লেগে থাকা লোহার কিছু অংশ বিশেষ, যেটা আমরা লিফটের ভেতর থেকে পেয়েছি, যেটার দিকে পুলিশ তাদের তদন্তের সময় কোনো রকম মনোযোগ দেয়নি। কিন্তু লিফট তো পুরো পেন্টেড ছিল, তাহলে জং কোথা থেকে এলো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি খানবাবু। এটা লিফটের ভেতরে নয় ইয়নার, লিফটের ওপর থেকে ভেতরে পড়ে। লিফটের এক্সস্টের অংশটা, যেটা জং পড়া অবস্থায় থাকে। ইয়নার, এতটাই নয়, হত্যাকারীও সেখানে লুকিয়েছিল। আর এই হত্যাকারী আমার মক্কেল হোসেন বাবুর অনুপস্থিতির সুযোগ নেয়, ওখান থেকে নিচে নামেন আর ওনার টাওয়াল দিয়েই সদার মুখে চেপে ধরে সোধাকে হত্যা করে, আর তারপর ওই ওপরে গিয়ে লুকিয়ে যায়। ইয়নার, এই বিষয়টা সম্বন্ধে আমি তখনই জানতে পারি যখন আমার সহায়ক বরুণের হাত জং লেগে থাকা লোহায় কেটে যায়। বরুণকে টিটানাস ইঞ্জেকশনও নিতে হয় ইয়নার। টিটানাসের ইঞ্জেকশন, যার সাইড এফেক্ট ইয়নার কখনো কখনো জ্বর, কখনো বা শরীরের বিভিন্ন জায়গায় দাগ, চুলকুনি আর হাতের ওপর ব্যান্ডেজ, যেরকম এখানে গিরিশবাবুর হাতের উপর বাঁধা আছে। গিরিশবাবু সদাদেবীর যে মোবাইল ফোনটা ছিল, তার ভয়েসমেল ইনবক্স, সেটা আমরা ইন্সপেক্টর দবের সাহায্য নিয়ে খুলেছি। ওটার মধ্যে কয়েকটা বার্তা আমরা পেয়েছি। আপনার আর স্বদাদেবীর মধ্যে ঝগড়াঝাটি চলছিল, মানে আপনি আটকাচ্ছিলেন স্বদাদেবীকে হোসেনবাবুর সঙ্গে দেখা করার ক্ষেত্রে। এটা কি আসলে, এটা কি করলেন আপনি? প্রেমিক প্রেমিকার ত্রিকোণ, লাভ ট্রায়াঙ্গেল আপনাদের তিনজনের মধ্যে চলছিল, ঠিক কি চলছিল?
হ্যাঁ হ্যাঁ কিন্তু এটা আমি বুঝতে পারছি না যে কি হয়েছে, যে তুমি হাতে এটা বেঁধে রেখেছো আর এদিক ওদিক চুল করছো, মানে এটা কি কারণে? এটা হ্যাঁ ওটা মশা কামড়েছিল। আচ্ছা, একটা অদ্ভুত বিষয় হলো, কেননা আপনার যিনি ড্রাইভার রয়েছেন উনি আমাদের বলেছেন যে আপনি 2রা মে ডক্টর দাশগুপ্তর কাছে গিয়েছিলেন আর ডক্টর দাশগুপ্ত আপনাকে টিটানাসের ইঞ্জেকশন দিয়েছিল, আর 1 মে হত্যা করা হয় শ্রদ্ধা দেবীকে, আর 2রা মে আপনি সকাল সকাল টিটানাস নিতে চলে গেলেন। এবার এটা বলুন যে মাঝখানে এই মশাটা কোথা থেকে আসছে এখানে? কেন মিথ্যা কথা বলছেন? স্যার আমি খুব ভয় পেয়ে গেছিলাম, ভেরি সরি। এই কারণে আপনি ভয় পেয়ে গিয়েছিলেন যে আপনি হত্যা করেছেন শ্রদ্ধা দেবীকে, নাকি আপনি লুকোতে চাইছিলেন সেই বিষয়, যে আপনি ওখান থেকে নামলেন, নিচে নেমে শ্রদ্ধা দেবীকে হত্যা করলেন, তারপর আবারও লিফটের উপরে উঠে গেলেন? স্যার এটা কেটে গেছে আমার বিল্ডিং এর নিচের গেটে, যেটাতে জং পড়া আছে। স্যার আমি সোয়াদার পেছনে যাইনি। না না, দেখুন, এরপর মিথ্যা কথা বলে কোনো লাভ হবে না আপনার। আপনি তো এবার বলবেন যে আপনি ছিলেনই না সেখানে। যদি আপনি নাই থেকে থাকেন সেখানে, তাহলে দিলীপ বাবু আপনাকে সেদিন দেখলেন কি করে? স্যার, বিল্ডিং এর সমস্ত সিকিউরিটি আমার আন্ডারে, সিসিটিভি থেকে শুরু করে সব কিছু। ওই দিন যখন আমি সিকিউরিটি রাউন্ডে ছিলাম তখন লবিতে হুসেনকে দেখি, আমার পুরনো বন্ধুও। তারপর আমি যখন বিল্ডিং থেকে নিচে আসি, বিল্ডিং এর পেছনে আমি এই ছেলেটাকে দেখি, গাড়ির পাশে। হ্যাঁ স্যার আমি গিয়েছিলাম, অ্যাকচুয়ালি আমি সোয়াদাকে বারণ করতে গেছিলাম, ও যেন হুসেনের সাথে দেখা না করে। না না, আপনি আবারও মিথ্যা কথা বলছেন। সত্যিটা হলো এই যে প্রথম তলা থেকে আপনি ওখানে উঠলেন ওই লিফটে, তারপর সেখানে গিয়ে আপনি লুকিয়ে রইলেন, পুরো ঘটনাটা আপনি দেখলেন। আর যখন হুসেন বাবু সেখান থেকে বাইরে বেরিয়ে যান, তখন আপনি ভেন্টিলেটর, এক্সস্ট যাই থাকুক না কেন, ওই ওপরে জং লেগেছিল সেটাকে আপনি খুললেন, সেটার সাহায্যে আপনি নিচে নেমে আসেন। হুসেন বাবুর ওই টাওয়ালটা নিয়ে আপনি শ্রদ্ধার মুখে চেপে ধরেন, তাকে হত্যা করে ফেলেন, আর তারপর ওপরে গিয়ে লুকিয়ে পড়লেন, বন্ধ করে দিলেন ওই ভেন্টিলেটর। যাতায়াতের সময় আপনার হাতে জং লেগে যায়, আপনার হাত কেটে যায়, এবং যে কারণে আপনি 2রা মে ডক্টরের কাছে গিয়েছিলেন টিটানাস নিতে। হত্যাটা আপনিই করেছেন। না না স্যার 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 আমি সোয়াদাকে মারিনি। আমি বিল্ডিংয়ে ছিলাম কিন্তু পেছনের সাইডে। স্যার আমি ভেতরে যাইনি, না উপরে গেছিলাম। স্যার প্লিজ বিশ্বাস করুন। এই আদালত আগামী শুনানি পর্যন্ত মুলতবি করা হলো। গুড মর্নিং স্যার। একটা বন্ধ হয়ে যাওয়া কেস হঠাৎ খুলে গেল। স্যার আমি তো পুরোপুরি শিওর এই সব কিছুর পেছনে গিরিশ আছে। স্যার এবার নেক্সট হিয়ারিং একে কনফেস করাতে হবে। অতটাও সহজ এটা নয় বরুণ, সলিড কিছু আমাদের চাই। কি দেখছেন স্যার? দেখছি না কিছু বরুণ, আমি খুঁজছি। কেউ একটা বলেছিল যে ওখানে বিল্ডিং এর পেছনের দিকে একটা পার্কিং ভ্যালি ছিল, কিন্তু এখানে দেখা যাচ্ছে না কেন বলতো? কি করে দেখবেন স্যার? মিথ্যে বলছিল তো। স্যার ও লিফটের ছাদে চড়েছিল। না, গিরি সত্যি কথাই বলছিল। এখানে এই ছায়াটা দেখতে পাচ্ছিস? দেখ যেরকম ভাবে এই হাতটা চুলকোচ্ছে, গিরিশও কিন্তু সেভাবেই হাত চুলকোয়। এই ফুটেজটা তো ফার্স্ট মেতে তোলা, যেদিন খুন হয়েছিল। না, এটা হতে পারে যে ওর 1 মেই আঘাত লেগেছিল, সেই জায়গাটাই ও চুলকোচ্ছে হয়তো। স্যার আপনার মনে হয় যে গিরিশ নিরাপরাধ? জানি না আমি বলুন। একটা কাজ করা যাক, ওই লিফটের বাইরে লবির ওই ফুটেজটা আরো একবার আমরা দেখি এখানে। এটা তুই দেখতে পেলি? স্যার আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আদালতে বুঝিয়ে বলবো। আর কতবার দেখবেন মিস্টার পাঠক? 10 বার দেখে ফেললেন, কেউ নেই ওখানে। না না, নেই তো। না মানে আছে, মানে নেই আসলে, কিন্তু ছিল। মানে হামেশাই আমি বলি খানবাবু যে যেটা থাকে সেটা হয়তো দেখা যায় না, আর যেটা দেখা যায় সেটা থাকে না। তো এই কেসটার মধ্যেও যেটা আছে, যেটা ছিল সেটা দেখা যাচ্ছে না, আর যেটা দেখা যাচ্ছে সেটা নেই এখানে। বুঝতে পারলেন না? একবার 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 আপনি আরেকবার চালান প্লিজ। কেউ নেই ওখানে।
আপনি তো বলেছেন যে খুনি লিফটের ওপর থেকে এসেছিল, তাহলে বাইরে থেকে কে দেখবে? না না, আমি আমি এমনিই বলেছি লিফটের ওপর থেকে এসেছিলেন। ক্ষমা চেয়ে নিচ্ছি ইওর অনার, আমার ভুল হয়ে গেছে। ও বাস্তবে এখানে লিফটের ওপর থেকে আসেনি, এখানে বাইরে থেকে ভেতরে এসেছিলেন। প্লিজ মেক আপ ইউর মাইন্ড। না, আই হ্যাভ মেড আপ মাই মাইন্ড। খান সাহেব, উনি ওপর থেকে নিচে নেমে আসেননি, বাইরে থেকে, লিফটের বাইরে থেকে ভেতরে এসেছিলেন, হত্যা করে তারপর সেখান থেকেই পালিয়ে গিয়েছে। তাহলে কোথায় দেখা যাচ্ছে না কেন? কারণ ওখানে কেউ নেই, আর যদি কেউ থাকে তাহলে সেটা ভূত, সেটা শুধু আপনি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তাহলে এখন আপনি বলবেন যে ভূত ভূত সধা দেবীকে খুন করেছিল? হ্যাঁ, পেতনি পেতনি টিকটিকি। টিকটিকি টিকটিকি যেটা ওই দেওয়ালে আটকে থাকে। আর একবার চালিয়ে দেখুন, দেখুন। হ্যাঁ, পজ পজ পজ। মিস্টার পাঠক, এখানে তো কাউকেই দেখা যাচ্ছে না। ইওর অনার, ওখানে দেখুন, ওই পেছনে দেওয়ালের ওপর। একটু জুম করুন। এইখানে ইওর অনার, আপনি দেখতে পাচ্ছেন ওখানে এই টিকটিকি ওখানে রয়েছে। এবার আপনি চালান। এবার একটু পজ করুন। এই দেখুন ইওর অনার, এখন আমার প্রশ্ন হলো এটা যে যেই টিকটিকিটা এই ফুটেজটা শুরু হওয়ার সময় ওখানে ওই কোনায় ছিল, হঠাৎই এইদিকে কি করে চলে আসলো? 4-5 ফিটের এই দূরত্বটা ওই টিকটিকির যাতায়াতে সেটা কোথায় গেল ইওর অনার? বুঝতে পারছেন আপনি খান সাহেব? বলুন। আমি বুঝতে পেরে গেছি মিস্টার পাঠক। কথাটা হলো যে অনেকগুলো কেস লড়ে না আপনার মাথায় কিছু এফেক্ট করেছে। কোনো খুনি পেলেন না, আপনি এর জন্য একটা টিকটিকিকে খুনি বানিয়ে দিলেন। না না না, টিকটিকি এখানে হত্যা করেনি খানবাবু। এই টিকটিকিটা আমাদের বলে দেবে এখন যে হত্যাকারী কে। প্রশ্ন এখন এটা উঠছে ইওর অনার, যে এই ফুটেজের শুরুতে যদি টিকটিকিটা কোনায় থাকে আর শেষের দিকে এই টিকটিকিটা 4 থেকে 5 ফুটের দূরত্ব এগিয়ে চলে যায়, তো ওর মাঝখানে এই যে দূরত্বটা রয়েছে সেটা এই ফুটেজে কেন দেখা যাচ্ছে না? যার মানে শুধু এতটুকুই যে কেউ ওই মাঝখানের ফুটেজটুকু কেটে ফেলে দিয়েছে। সেই ফুটেজটাকে কেটে ফেলে দেওয়া হয়েছে ইওর অনার, যেই সময় হত্যাকারী লিফটের ভেতরে প্রবেশ করছিল আর তাকে লিফট থেকে বাইরে বেরোনোর সময় দেখা গিয়েছে। কিন্তু এটা কে করতে পারে? ইওর অনার, সিসিটিভি ফুটেজ তো সেই কাটতে পারে যার এই সিসিটিভির উপর নিয়ন্ত্রণ রয়েছে। আর ওই বিল্ডিংটাতে যতগুলো সিসিটিভি লাগানো আছে তার উপর শুধুমাত্র একজন ব্যক্তির নিয়ন্ত্রণ আছে, ওই বিল্ডিং এর সিকিউরিটি চিফ মিস্টার দিলীপ যোশী। অর্ডার অর্ডার। যিনি ইওর অনার পুলিশের থেকে পালিয়ে বাঁচতে চেয়েছিলেন, সৌভাগ্যবশত তাকে ধরে ফেলা হয়েছে। আপনি যদি অনুমতি দেন তো তাকে আদালতে ডেকে নেব। অনুমতি দিলাম। ধন্যবাদ ইওর অনার। ইন্সপেক্টর দাবে নিয়ে আসুন। আসুন কাঠগড়ায়। দিলীপ, তুই কেন? হোসেনবাবু, আপনার প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। ইওর অনার, 12 বছরের পুরনো ফুটেজের এটা হচ্ছে সিডি। 12 বছর আগে একটা অডিশন হয়েছিল যেখানে হোসেনবাবু আর দিলীপ বাবু দুজনেই একসঙ্গে অডিশন দিয়েছিলেন। দুজনেই শর্টলিস্ট হয়েছিলেন ইওর অনার ওই চরিত্রের জন্য। সেখানে হোসেনবাবুর সৌভাগ্য ছিল যে উনি ওই চরিত্রটা পেয়ে যান, আর দিলীপবাবু থেকে গেলেন। সেই ঈর্ষাটা আজও দিলীপবাবু নিজের মনে নিয়ে ঘুরে বেড়ান। আপনি জানেন দিলীপবাবু, আপনাকে ওই চরিত্রটা কেন দেওয়া হয়নি? খুবই খারাপ অ্যাক্টিং। আপনি এতটাই খারাপ অ্যাক্টিং করেছেন যে আপনি আমার চোখেও তুলে দিতে পারেননি। ইউ আর এ ব্যাড অ্যাক্টর। খারাপ একটা না আমি। অ্যাক্টিং কি জিনিস আমি করে দেখাবো আপনাকে? বলুন। ওই রোলটা আমার ছিল, হুসেনের না। যেখানে আজকে হুসেন আসে সেখানে আমার থাকার কথা, কিন্তু এর জন্য আমার সমস্ত স্বপ্ন নষ্ট হয়ে গেছে। সেদিন আমি ভেবে নিয়েছিলাম ওকে তো আমি শেষ করেই ছাড়বো। সেদিন যখন আমি হুসেনকে দেখি আমি বুঝতে পারি এটা ওই মেয়েটাই যে হুসেনকে বিরক্ত করছে।
আমি সিকিউরিটি রুমে গিয়ে মাইক অন করে ওদের সমস্ত কথা শুনি। আমি বুঝতে পেরে যাই ওদের পুরো গল্পটা। সুধা ওর সাথে কোনো একটা গেম খেলছে। আমি সুযোগ পেলাম আর প্রতিশোধ নিলাম। যখন হুসেন লিফট থেকে বাইরে আসে আমি লিফটের ভেতরে গেলাম আর ওর টাওয়েল দিয়েই সুধাকে শ্বাসরোধ করে মেরে ফেললাম। তারপর আমি সিকিউরিটি কেবিনে যাই। পুলিশ আসার আগেই সমস্ত ফুটেজকে এডিট করে দিই যাতে হুসেন ধরা পড়ে যায়। পরিকল্পনাটা আপনি ভালোই বানিয়েছেন দিলীপ বাবু, কিন্তু একটা ছোট টিকটিকি, ওই টিকটিকিটাকে আপনি ভুলে যান। আর এই কারণে বলা হয় ছোট ছোট বিষয় থাকে আমাদের জীবনে, সেগুলোর উপরও নজর দিতে হয়। শোনেননি আপনি এটা? কখনো কখনো একটা পিঁপড়েও হাতিকে হারিয়ে ফেলতে পারে। দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। এই আদালত দিলীপ যোশীকে সোয়াদার খুনের অপরাধী সাব্যস্ত করে সত্তর হেফাজতে নেবার হুকুম দিচ্ছে আর হুসেইন কোয়াজির বালাকে সমস্ত অভিযোগ থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। থ্যাংক ইউ মিস্টার পাঠক, আই ক্যান থ্যাংক ইউ এনাফ। আপনি শুধু আমায় না, আমার ক্যারিয়ারটাও বাঁচালেন। আমি যেটা করলাম সেটা তো আমার রোজকার কাজ, কিন্তু সব থেকে বড় কাজটা তোমাকে করতে হবে। ইন্ডিয়ান আইডল জুনিয়রের মাধ্যমে আমাদের সবাইকে বিনোদন দিতে হবে। ওটা তো 100% হবে। আর তাছাড়া আমি তোমাকে বলে দিই যে আমি আর আমরা সবাই তোমার খুব বড় ফ্যান, তাই না?